ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। ক্যাম্পেন কলিং মিডিয়ার সকল দর্শকদের স্বাগত। আমাদের সঙ্গে আজকে আছেন বিজেপি নেত্রী ও মেম্বার অফ পার্লামেন্ট রূপা গাঙ্গুলি। রূপাদি, ক্যাম্পেন কলিং মিডিয়ায় স্বাগত এবং শারদীয়ার শুভেচ্ছা। শারদীয়ার শুভেচ্ছা তোমাকে। পুজো তো এসেই গেল, আজকে তৃতীয়া। তো আমি এই পুজো প্রসঙ্গ দিয়েই আমি শুরু করছি। দমদম পার্কের একটি ক্লাব, সেখানে একটি মণ্ডপ সাজানো হয়েছে। মণ্ডপের মধ্যে যেভাবে সাজানো হয়েছে চটি দিয়ে, এবং তাদের তরফ থেকে এইটাই বার্তা দেওয়া হচ্ছে যে এই যে কৃষকদের প্রতীক হিসাবে চটি এবং কৃষকদের ওপরে, দেশের কৃষকদের ওপরে যে অত্যাচার চলছে, সেই অত্যাচারের একটা বার্তা দেওয়া হয়েছে এই মণ্ডপের সজ্জার মাধ্যমে এবং শিল্পীর ভাবনা দিয়ে। সেটাই কি বলবেন, এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? পশ্চিমবঙ্গের মানুষ তো খুব মডার্ন চিন্তা ভাবনা করে। কয়েক বছর আগে দেখেছিলাম মা দুর্গাকে খুব একটা কাইন্ড অফ বিকিনি, মানে খুব সেটা মডার্ন একটা ড্রেস পরিয়ে খুব বিখ্যাত একটা কাগজের তার স্টোরি করা হয়েছিল। তারপরে চটি দিয়ে মাকে স্বাগত জানায় পশ্চিমবঙ্গের লোকেরা। আবার কথাটা পড়লাম যে মা শারদার নাকি এটাই মডার্ন ভার্সন তৈরি হবে। আমি সাধারণ মানুষ হিসেবে এটুকু বলতে পারি যে এগুলো হচ্ছে এক ধরনের আঘাত করা এবং ইচ্ছে করে উস্কানিমূলক ব্যবহার, যাতে অনেক মানুষ বিরক্ত হয়, রেগে যায়, এবং তাতে যদি কেউ দুটো রাগ করে বাজে কথা বলে ফেলে তাহলে সেটা নিয়ে একটা বিশাল হই হই করা যাবে। তাই আমি শুনলাম একজন নাকি কেস করেছেন কোর্টে। আমারও যদি পরিবারে কোনো উকিল টুকিল থাকতো আমিও করাতাম, কারণ আমি ভীষণ ভীষণ বিরক্ত হয়েছি। মানে আমি ভাবতে পারি না যে এটা কী ধরনের স্মার্টনেস, মানে আন্দোলনটাকে কোথায় নামিয়ে আনবো, আর আমার পুজো, আমার বিশ্বাসটাকে আমি কতটা নিচে নামাবো আরেকজনকে আঘাত করার জন্য, কত রকমের নোংরা মানসিকতার রাজনীতির খেলা খেলবো। আমি ভীষণভাবে এর প্রতিবাদ করি এবং আমি মনে করি যে যাদের একটু বাড়িতে ঠাকুরের তার নির্দিষ্ট স্থানে তাকে রাখার অভ্যেস আছে, সকালবেলা সন্ধেবেলা কোনো একটা সময় তার ধূপ দেওয়ার অভ্যেস আছে, বা হয়তো কিছুই না, হয়তো সে বাড়ি থেকে বেরোবার সময় মা দুর্গা 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 বলে বেরোয়, যা আমাদের চিরাচরিত অভ্যেস ছিল আর কি। তো তারা কেউ যদি এখনো বাড়ি থেকে বেরোনোর সময় মা জেঠিমাদের দেখি বলে দুর্গা দুর্গা, তো তাদের নিশ্চয়ই একবার মনে হবে যে কেমন পশ্চিমবঙ্গ দিকে আমরা চলেছি। এটাই হয়তো পশ্চিমবঙ্গের একটা স্টাইলাইজড একটা ফ্যাশন হিসেবে আমরা এবার দেখব। খুব লিবারেল, আমরা তো খুব লিবারেল, আমরা ভীষণ মানে মডার্নাইজড একটা লিবারেল, তো এরকম দেখবো সব। কোথাও কি মনে হচ্ছে যে বিশেষ করে একটা ধর্ম বা একটা সম্প্রদায়ের উপর বারবার আঘাত করা হচ্ছে? আপনার কি এরকম? না, আমি বাংলা ভাষায় পরিষ্কার করে বলি, হিন্দু ধর্মের উপরে আঘাত করা হচ্ছে, ইচ্ছে করে আঘাত করা হচ্ছে। এটা একটা সিপিএমের বহু বছরের সেটা একটা কালচার ছিল যে তারা পূজা আর্চা, মূর্তি পুজো পছন্দ করতেন না। তো তাদের মূর্তি পুজো পছন্দ না করাটা একটা রাজনৈতিক স্টেটমেন্ট। আর ভারতীয় জনতা পার্টির বেশিরভাগ মানুষ, আমি সবার কথা বলছি না, বেশিরভাগ মানুষ তার নানান রকম মূর্তি পুজোতে সে বিশ্বাস করে। মানে একটা দুর্গা মায়ের যদি তুমি দেখো, তাহলে সারা ভারতে নানান জায়গায় নানানভাবে দুর্গা মায়ের মূর্তি এবং তার পুজো, তো তার নিয়মাবলীও আলাদা।
তার পুজো পদ্ধতি আলাদা হয়ে যায়, কেউ নবরাত্রি বলে ওটাকে, আর একটা রাজ্যে নানান জায়গায়। যেরকমভাবে ভারতের সমস্ত ওকেশনগুলোই নানানভাবে মোটামুটি এক টাইমে বা নানানভাবে সেটা উদযাপিত হয়, তো সেভাবে দুর্গা মায়েরও নানানভাবে পুজো হয়। তো হিন্দু ধর্মের মানুষদের আঘাত করাটা একটা কেন জানি না একটা স্ট্র্যাটেজিক স্ট্যান্ড নেওয়া হয়েছে এখানে পলিটিক্যালি। কারণ খুবই দুঃখের সঙ্গে বলতে হয় যে মুসলমান সম্প্রদায়ের বেশ কিছু মানুষের সোজা সামনে এসে পক্ষপাতিত্ব করার এবং তৃণমূল কংগ্রেস যে আজকে রুলিং পার্টি তাকে ভোট দিয়ে সাপোর্ট করার এটা একটা মানে থ্যাংক ইউ বলা আর কি, যে ভাই তোমরা আমাদের খুব সাপোর্ট করো, তাই আমরা খুব তোমাদের মান রাখতে মানে আমরা সবাই মিলে খুব হিন্দুদের অপমান করলাম, মানে হিন্দু ধর্মের অবলম্বন যারা করে সেই মানুষদের একটুখানি দেখ কেমন লাগে করলাম আর কি। তো এটা একটা স্টাইল, আমি অন্য প্রসঙ্গে যাব। এখন কিন্তু লাগাতার দেখা যাচ্ছে বিভিন্ন ঘটনা থেকে দল বদলুর ব্যাপার। এর আগেও দেখেছি, ভোটের আগে, বিধানসভা ভোটের আগে একটা ঢল নেমেছিল তৃণমূল থেকে বিজেপিতে আসা। ঠিক রেজাল্ট বেরোনোর পরপরই কিছু মানুষ যারা এসেছিলেন তারা আবার বিমুখ। সব্যসাচী দত্ত যোগদান করলো তৃণমূলে, এবং যোগদান করার পর তিনি বলেন যে যেটুকুনি পেয়েছি মমতা দিদির কে সামনে রেখে। কি বলবেন? না দেখুন, এই স্টেটমেন্টগুলোকে আমূল আমাদের পক্ষে দেওয়া, মানে আমাদের কেন, পুরো পশ্চিমবঙ্গবাসীর পক্ষে আমল দেওয়া খুব মুশকিল। মানে যিনি আজকে দল বদলে এলেন নিজেই, এদের তো কাউকে জোর করে আনা হয়নি। মানে যদি আপনি বলেন যে ও আচ্ছা আপনার দলে তো শুভেন্দুবাবু এসেছেন, তার সম্বন্ধে এটা বলছেন না, তো আমার প্রশ্নটা একই। যারা এসেছেন, মুকুলবাবু হোক, শুভেন্দুবাবু হোক, সব্যসাচী হোক, যারা এসেছেন তারা নিজের ইচ্ছায় এসেছেন, এবং যারা যাচ্ছেন তারাও নিজের ইচ্ছায় যাচ্ছেন। তো এটা কিছু বলার নেই, মানুষ শুধু বিচার করবে যে রাজনৈতিকভাবে কাকে বিশ্বাস করব কাকে বিশ্বাস করব না, সেই লোক্যালিটিতে মানুষ যাকে বিশ্বাস করতে চায় তাকে বিশ্বাস করবে। তবে আমি একটা জিনিসে খুব অবাক হয়ে গেছি, মানে যে ওরা বিধানসভায় ফ্ল্যাগটা, এটাই আমি এটা নিয়ে আলোচনা করতাম যে বিধানসভা কক্ষের ভেতরেই এভাবে একটা রাজনৈতিক দলের পতাকা হাতে তুলে নেওয়া, এটা খুবই আশ্চর্যের। মানে এই যে সিপিএমও করেছে, যে যখন প্রচুর পরিমাণে জিতে আসে তখন এটা কনসেপচুয়ালাইজ কে করেছে জানি না, কার আইডিয়া জানি না। আমার মনে হয় এই ঘটনাটাকে ইচ্ছে করে ক্রিয়েট করা হয়েছে, কারণ আমি বিশ্বাস করি না তৃণমূলে যারা আছেন এবং যারা এটার মধ্যে, এই প্রোগ্রামটার মধ্যে রয়েছিলেন, অর্গানাইজ করেছিলেন, তারা এই সম্বন্ধে ওয়াকিবহল নন তা নয়। রিয়াকশন এরকম হতে পারে তারা জানেন, জেনে বুঝে এটা করা হয়েছে। কারণ হচ্ছে এমন নয় যেটা জানেন না, এটা সবাই জানেন। এরা বহু বছরের রাজনীতির মানুষ, অনেক বছর লড়াই করেছেন সিপিএমের বিরুদ্ধে। আজকে সিপিএমের পদ্ধতিগুলো একটা একটা করে নিজেরা অবলম্বন করেছেন, কারণ দেখেছেন যে সিপিএমকে যদি 35 বছর ধরে মানুষ বাঁচিয়ে রাখতে পারে, তাহলে আমরাও এভাবে আমরা 35টা বছর আমরা আশা করতেই পারি মানুষের কাছে। তাও তো আমরা সাদা নীল রং করেছি, সিপিএম তো সেটাও করে দেয়নি। তো আমরা যদি আরেকটু বেশি দিন আশা করি, তো আমরা আরেকটু বেশি করে অবমাননা করব, সংস্কারের অবমাননা করব, নিয়মের অবমাননা করব। আমরা দেখাবো যে আমরা উই ডোন্ট কেয়ার, আমরা তো জিতে এসেছি, মানুষের ভোটে জিতে এসেছি, তো আমরা সেজন্য এটা করতে পারি। মানে আমাদের সংবিধান মানতে হয় না, আমাদের দেশের সাংবিধানিক সম্মানগুলো, পোস্টগুলো মানতে হয় না,
এবং আমাদের মানে ইনস্টিটিউশনগুলোকেও মানতে হয় না। রূপাদি, এই যে যারা দল বদলু হয়ে এসছে আপনি বললেন, তারা অবশ্যই নিজের ইচ্ছায় এসছেন, আবার যে চলে যাচ্ছেন নিজের ইচ্ছা, এখানে কারোর কিছু বলার জায়গা নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে বাবুল সুপ্রিয় কিন্তু বিজেপিতেই ছিলেন প্রথম থেকে, এবং কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছেন উনি দুবার। প্রথম থেকেই ওনার রাজনৈতিক কেরিয়ারটাই বিজেপির হাত ধরে। সেখান থেকে দাঁড়িয়ে তিনি কিন্তু দল বদলু ছিলেন না, এই তকমাটা এখন ওনার গায়েও লাগলো। কি বলবেন তাহলে? উত্তরটা তাহলে রাজনীতিটা কোন জায়গায় এসে আমি যে বললাম, উত্তরটা একদম একদম এক। মানে যে যার নিজের ইচ্ছে রাজনীতিতে তার মত পাল্টায়। এবার দেখুন, রাজনীতির মানুষরা এই যে এত চুটকুলা হয়, এত হাসি ঠাট্টা তামাশা হয়, রাজনীতিকে নিয়ে এত একটা একটা নোংরা জায়গায় নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা, এটা সাধারণ মানুষ ভালো চোখে দেখে না। এবার এটা কারা ধোঁয়া দিয়ে রাখে? সেটা হচ্ছে রাজনীতির মানুষরাই ধোঁয়া দিয়ে রাখে। এই ধোঁয়াটা দেওয়া হয় কেন? কারণ রাজনীতির মানুষদের একটা মনে হয় যে আমার প্রতিনিয়ত হেডলাইনে থাকা, প্রতিনিয়ত আমাকে একটু খবরের কাগজে থাকতে হবে, মানে আমাকে দেখতে না পেলে লোকে ভুলে যাবে। এই যে একটা ব্যাপার থাকে না রাজনীতির লোকেদের, একটা সারাক্ষণ যে যা হারিয়ে গেলাম। মানে আমাকে একজন বলেছিল, লাইমলাইটে থাকতে হবে। হ্যাঁ, বিজেপির নেতৃত্বের মধ্যে একজন আমাকে বলেছিলেন, আপনি পার্টি অফিসে একটু আসেন, আপনি একটু বসেন, আমাদের সঙ্গে একটু চা টা খান, ঘুরুন, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। তাহলে যে আমি কি করব গিয়ে বসে? মানে আমার তো একটা ল্যাপটপ চেয়ার নিয়ে বসার একটা জায়গা লাগবে, একটা ছোট্ট হলো, মানে একটা এইটুকু টুল হলেও আমার চলবে, আর আমার এইটুকু একটা টেবিল হলেও চলবে, যেখানে আমি আমার ল্যাপটপটা নিয়ে বসে আমি দুটো কাগজ কলম নিয়ে আমি বসতে পারবো। তো তো আমি কোথায় গিয়ে রোজ আমি সকাল বিকেলে একটু চা খাওয়ার জন্য ঘুরে আসা, মানে এই মুখ দেখানো রাজনীতিটা আমি তো পছন্দ করি না। তো সেই জন্য হয়তো আমি একটু আউটকাস্ট হতে পারি, মানে আমি আমার কথায় চলে এলাম। রাজনীতিতে বেঁচে থাকার জন্য এ ধরনের অ্যাক্টিভিটি মানুষ করে, এবং সেটা মানুষ খায়ও, অন্য মানুষও তো খায়। মানে আমি বলছি, সাধারণ মানুষ যদি ঠিক করে, যারা রাজনীতির সঙ্গে কোনো যোগাযোগ নেই, তারা যদি কাল থেকে ঠিক করেন যে রাজনীতির ভোট দেওয়া ছাড়া আর কোনোভাবে তার পার্টিসিপেশন নেই, সে অন্য চাকরি বাকরি করে খায়, অন্য ব্যবসা আছে, কিছু আছে, হেন আছে, তেন আছে, অন্য প্রবলেম আছে, সে রাজনীতির কোনো পোস্ট সোশ্যাল মিডিয়া সে করবে না, নট ফর নট এগেনস্ট। এবং কোনো রাজনৈতিক পোস্টে সেটা কমেন্ট পর্যন্ত করবে না, ইয়েস নো, ভেরি গুড, ব্যাড, আগলি, কিচ্ছু না। এটা সাধারণ মানুষ একটা মুভমেন্ট করে দেখতে পারে যে আমরা নন ইন্টারফেয়ারিং ভাই, আমি আমার সময়, তোমরা কে কী করছো, আমরা কে নাচন কোদন কী করছো আমি দেখছি, আমি আমরা ভোটের সময় গিয়ে ভোটে দিয়ে আসবো ভোটটা, ইচ্ছে করলে দেবো, না ইচ্ছে করলে নোটা দেবো। সো কমন পিপল ক্যান অ্যাকচুয়ালি ডিসাইড। তাহলে কিন্তু দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তখন মানুষ অ্যাকচুয়ালি, যারা রাজনৈতিক কারণে আমাদের কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট করলে যাচ্ছে তাই ভাবে উল্টোপাল্টা কথা লেখে, তারা তো অ্যাকচুয়ালি একটা টিম, তো তারা একটু অকেজো ঢিল হয়ে যাবে সাধারণ মানুষ যদি কমেন্ট করতে ছেড়ে দেয়। তো এটা একটা মুভমেন্ট সাধারণ মানুষ করতে পারে, সো দ্যাট রাজনীতির লোকেরা একটু তার ব্যবহার, তার আচার, তার অ্যাক্টিভিটিস, অ্যাকশনস ঠিক করে। যেমন আমি একটা ছোট এক্সাম্পল দিয়ে বিষয়টাকে শেষ করছি। যেমন আমি ভবানীপুরে গেছিলাম। ভবানীপুরে কেন, আমি যত ইলেকশনে যত জায়গায় যাই, আমি আমার নোট রাখি, এবং কোথায় কার কী প্রবলেম তার আমি একটা রেকর্ড রাখার চেষ্টা করি, রাখি। এবার এটা সত্যি কথা যে আমার বাড়িতে মাঝে মাঝেই হার্ড ড্রাইভগুলো কোথায় হাওয়া হয়ে যায়, মানে কে যে নিয়ে যায়, আমি আছে প্রমাণ, কিন্তু সে আমি বলে এখন লাভ নেই। হার্ড ড্রাইভগুলো চুরি হয়ে যায়, তারপরে ইলিগাল বন্দুক রাখার ব্যবস্থা হয় বাড়িতে, অনেক রকম তো কাণ্ড আমি দেখে ফেললাম আমি 6-7 বছরে। তো তা সত্ত্বেও আমি অনেকটা মেনটেন করি যে একটা ইলেকশন ক্যাম্পেন থেকে ফেরত আসার পরে সেখানকার লোকে কি কমপ্লেনটা করলো, তাদের কি অসুবিধা, কি অসুবিধে, আমি না এটা পাচ্ছি না। মানে ভবানীপুরের মতন জায়গায়
মানে মুখ্যমন্ত্রীর কনস্টিটিউয়েন্সি সেরকম একটা জায়গায় যদি একজন সাধারণ মানুষ সে শুধু বিজেপি ভোটার বলে সে বিপিএল কার্ডটা পাবে না, বা সে একটা উজ্জ্বলা যোজনার গ্যাস ফ্রি গ্যাসটা যখন দেওয়া হলো তো সে পাবে না, বিজেপি করে বলে ভ্যাকসিনটাও প্রায় পাবে না, প্রায় না বহু জায়গায় পশ্চিমবঙ্গে সেটাও করা হয়েছে, এখনো হচ্ছে। তো এরকম ক্ষেত্রে তুমি বলো রাজনীতিটা কেমন চেহারা নিতে পারে? তো রাজনীতির মানুষদের ব্যবহার এবং সাধারণ মানুষের ব্যবহার, দুটো ব্যবহারই একবার মাপার সময় এসেছে। এবং এই কচকচানিতে রাজনীতির এই ঝঞ্ঝাট ঝামেলায় দেখো একটা বড় ঘটনা ঘটেছে আজকে, আমরা কিন্তু সেটা নিয়ে একেবারেই মন দিইনি। কি তোমাকে আমি বলি, আমি এটা বলতে বলতে অ্যাকচুয়ালি ভুলেও গেলাম। আমাদের ভীষণ বড় একটা ডেনমার্কের সঙ্গে ভারতের একটা একদম এমওইউ হলো, হলো তো। এবং তার কি স্টেটমেন্ট দিলেন ডেনমার্কে যিনি ভদ্রমহিলা এসেছিলেন, প্রাইম মিনিস্টার মহিলা, হাউ ওয়েল শি স্পোক, কি সুন্দর বললেন ভারতের সম্বন্ধে এবং কি কি হবে তার মধ্যে আমার কি পার্টিসিপেশন। আচ্ছা, একটা সাধারণ মানুষ একটা স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কিছু কাজ হতে চলেছে, ডেনিশ অনেক কোম্পানি আমাদের দেশে কাজ করে, সো উই আর নট বিন এবল টু ফোকাস অন সাচ থিংস এট অল। আমরা আমাদের রাজ্যে অ্যাকচুয়ালি জানতেই পারছি না যে সারা দেশ জুড়ে কি, আমি কথাটা অনেকবার বলি, আবারও বলছি, তোমাদের আগের দিনও বলেছি যে এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের একটা রাজনীতি। এবং আমি বলবো শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতের অনেক জায়গায় সেটা এখনো একটা কীরকম মানে একটা চলছে আর কি, উইচ ইজ স্যাড। রূপাদি, ন্যাশনাল কমিটির লিস্ট বেরোলো এবং সেখানে কিন্তু আবার দায়িত্ব পেলেন কৈলাসজি, অমিত মালব্য এবং অরবিন্দ মেননজি। ওনাদের হাতেও কিন্তু গতবারের বিধানসভার আগেও পুরোটা দায়িত্ব ছিল, আমরা তার ফলাফল দেখেছি, প্রায় বিজেপি হেরেই গেল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আবার তাদেরকেই ভরসা করলো কেন্দ্র, এটাকে কিভাবে দেখছেন? ওনারাই কি ওয়েস্ট বেঙ্গলের অবজারভার হন? হ্যাঁ, কৈলাসজি অবজারভার আগের বারেও ছিলেন, আবার ওনাদেরকেই আবার বহাল রাখা হলো। কৈলাসজি, অরবিন্দ মেননজি এবং অমিত মালব্যজি তো ছিলেনই, উনি তো ইনচার্জ ছিলেনই, মিডিয়া ইনচার্জ। তো এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আমি না এই বিষয় সম্বন্ধে খুব একটা জানি না, আমার ধারণা নেই মানে কেন কমিটি চেঞ্জ হয়, কিভাবে চেঞ্জ হয়, কি কারণে চেঞ্জ হয়। তবে একজন কমন কার্যকর্তা হিসেবে বলতে পারি যে এই লোকগুলোই ছিলেন, এই মানুষরাই ছিলেন যারা 19-এর ইলেকশনে এতগুলো এমপি বার করেছেন। এবার 2019-এর ইলেকশনে আমাকে 52 দিন রাস্তায় মাঠে নেমে নর্থ বেঙ্গলে কাজ করার সুযোগ দেওয়া হয়েছিল, বা আমি সুযোগটা ছিনিয়ে নিয়েছিলাম জেদ করে, কারণ সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইলেকশন ছিল তাই। তো এই 2021-এর ইলেকশনে আমি বোধহয় 7টা না 8টা জায়গায় গেছিলাম, মানে 7-8 দিন আর কি ম্যাক্সিমাম। তার আগে একটা ওই আমাদের পরিবর্তন যাত্রা হয়েছিল, তাতে 8-10 দিন আর কি। তো ডিপেন্ড করছে ওরা কাকে দিয়ে কাজ করাবেন, কি কাজ করাবেন। দেখুন, নেতৃত্ব জানে কি করতে হবে, তো তারা যা ঠিক করবে তাদের মতো নির্ধারণ করবে, আমি এখানে কি বলতে পারি। আমরা কিন্তু দেখছি যে এবছর এই অতি ভারী বৃষ্টি এবং ডিভিসির জল ছাড়া আমরা খানাকুলের অবস্থাও আমরা এখনো জানি যে বিস্তীর্ণ এলাকা প্লাবিত, এখনো জলের নিচে। পুজো এসে গেল, যেখানে বাঙালির পুজো, সবাই আনন্দ করছে, উৎসবে মেতে উঠেছে, সেখানে পশ্চিমবাংলার প্রচুর জায়গা আছে যেখানে এখনো জলের তলায়, প্রচুর লোক সেই বন্যার কবলে, ঠিকমতো ত্রাণও পৌঁছচ্ছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে পুরো দোষটাই কিন্তু ডিভিসির ওপরে দেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে হস্তক্ষেপ দাবি করেছেন যে এই ম্যাটারটাতে যেন প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করেন। কি বলবেন? না, মুখ্যমন্ত্রী সেটা করতেই পারেন। ওনার ইলেকশনের আগে যখন ওনার ভ্যাকসিন নিয়ে রাজনীতি করতে হয় তখন উনি বলতেই পারেন যে সব আমি দেবো, কোনো চিন্তা নেই। তারপর যখন ইলেকশনটা হয়ে যায় তখন উনি জানেন যে ওনার ভাড়ারটা একেবারেই খালি, তো ওনাকে তখন চাইতেই হয়, প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে চাইতেই হয় যে আমাকে ভ্যাকসিন দাও, ভ্যাকসিন দাও, ভ্যাকসিন দাও। তবে ভ্যাকসিন দেওয়ার পরে আবার যখন সব দেওয়া শুরু হয়ে গেল তখন আবার ওনাকে বলতে হয় যে দিচ্ছে না, দিচ্ছে না, কারণ ওনাকে অ্যাডমিনিস্ট্রেশনটা একটু ঘেটে রাখতে হয়, নাহলে বলবে কী করে দিচ্ছে না, দিচ্ছে না।
মানে মানুষের মানে অ্যাট দ্য কস্ট অফ দ্য লাইভস অফ দ্য পিপল অফ দ্য স্টেট এখানে রাজনীতি হয়েছে, বহু বছর ধরে হয়েছে। তো আমি খুব একটা এতে অবাক হচ্ছি না, এবং আমি শিওর পশ্চিমবঙ্গের মানুষও অবাক হচ্ছে না। পশ্চিমবঙ্গের মানুষের আসলে বোধহয় অভ্যেস হয়ে যাচ্ছে। কিন্তু পুরো দোষটা ডিভিসির ওপরে ছেড়ে দেওয়াটা আপনি কতটা মানে এর মধ্যে যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন? আমি একটা কথা বলবো, মানে খুব সিম্পল, কারণ ম্যানমেড বন্যা এইটা আমরা আগেও অনেক শুনেছি। মানে আমি তো মানে কত বছর ধরেই শুনে আসছি। আমি যখন নিউজ মানে রাজনীতি সম্বন্ধে কিচ্ছু বুঝতাম না, তখন এই ম্যানমেড বন্যা শব্দটা বড় খবরের কাগজের খুব বড় হরফে প্রথম পাতায় লেখা থাকতো। বাকি কিছু না পড়লে না বুঝলেও আমি এই শব্দটা সম্বন্ধে এরকম 2-4টে কমন শব্দ সম্বন্ধে ওয়াকিবল থাকতাম। খবর কাজ বাড়িতে এসে টেবিলে পড়লে তো প্রথম ওটা চোখে পড়বেই, সেই সব শব্দ মোটামুটি আমাদের সকলেরই জানা। তো প্রশ্ন হচ্ছে তা না। দেখো, জল তো এমন একটা জিনিস, তাকে তুমি তো বলতে পারো না বস, আমি বলেছি বসতে, তুই বস, ভোট দিতে বেরোবি না, বলতে পারবে না। জল সে তার নিজের মতন গতিতে বেরোতে থাকবে। এবার জল নিয়ে কতগুলো সিস্টেম আছে, সবাই জানে। তুমি ওপরের পাত্রে একটা জল রাখো, তারপর নিচের পাত্রে একটা রাখো, তারপরে একটা পাত্র রাখো। তুমি ওপর পাত্র ছাড়লে তো নিচের পাত্র পরিষ্কার যদি না থাকে সেখানে উপচে পড়বেই। একদম। এইটা বুঝবার জন্য এই যে 3-4টে লেভেলে এই জলটা একটা পাত্রতে রাখলাম, এখানটা রাখলাম, এখানটা রাখলাম। এবার সে তো ঢালবো যখন এখান দিয়ে পড়বে, এখান দিয়ে পড়বে। এবার ব্যারেজটা যদি ভেঙে পড়ে যায়, যদি আমি জলটা না ফেলি এবং ব্যারেজটা যদি ভেঙে পড়ে যায়, তাহলে পশ্চিমবঙ্গকে মানে 4টে আর জেলা কেন, বাকি 20টা জেলা নিয়ে রাজ্যটা ধসে বেরিয়ে যাবে। তো ফলে ব্যারেজটা যাতে না ভাঙে সেই জন্য তো জলটা ছাড়তে হচ্ছে। তো তুমি কি চাও যে ব্যারেজটা ভেঙে পড়ে সারা পশ্চিমবঙ্গটা ডুবে যাক? চাও না তো। তো এবার সিম্পল প্রশ্ন হচ্ছে, এটা যখন আজকের ঘটনা নয়, তখন এই যে তার পরের লেভেলে যে সিওরেজ বলো, ড্রেনেজ বলো, ওয়াটার লাইন্স বলো, সেগুলো পরিষ্কার করার কথা তো। সেটা যদি পরিষ্কার না করি আমি, এবং আমি যদি সমস্ত জলাশয়ে, যেটা লো ল্যান্ড, আজকের তারিখে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যেখানে যত জলাশয় আছে, আগে কিছু এনজিও এখনও বোধহয় করে, আন্দোলন করতেন এবং অনেক কোর্ট কেস টেস করে কিছু জলাশয় বোঝানো বন্ধও করেছিলেন। তো সেখানে আবার ময়লার ঢিপি বানিয়ে বন্ধ করা হয়েছে। এবার ওয়েস্ট টু ওয়েলথ বলে যে এত প্রোগ্রাম, সরকারি এত টাকা, এবার কিন্তু সরকার টাকা রাজ্য সরকার পুরো পাবে কিনা আমি জানি না। তো কারণ সরকার টাকাটা তো আবার হিসাবটা না করে দিলে, আবার ফেরত না দিলে পরে ইনস্টলমেন্টটা, কিস্তিটা আসে না, তাই তো। তো তুমি যদি কাউকে একটা টাকা দাও, বল যে হ্যাঁ নে 50 টাকা দিলাম, তুই এটা কিনে নিয়ে আয়, বা তোর এই কাজটা দিলাম, তো 50 টাকার বদলে তুমি 30 টাকা খরচ করলে, বাকি 20 টাকা কোথায় হিসাব দিলে না। তো হিসাব না দিলে তোমাকে আবার তুমি আরেকজনকে কেন দেবে? ওটা হিসাব তো দিতেই হবে, হিসাব দিতে হবে, না দিলে তুমি কেন দেবে? দিনের পর দিন দিতেই থাকবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, তাই না? তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমরা পরিষ্কার করব না, আমরা লো ল্যান্ডগুলো বুঝিয়ে দেবো, আমরা প্রত্যেকটা নয়নজলি বন্ধ করে দেবো। নয়নজলি বন্ধ করে দিয়ে আমরা সেখানে ডেকোরেশন করব, সাদা নীল আলো টালো দিয়ে লোককে ভড়কিবাজি খাওয়াবো। লোকে ভাবলো যা, আমার ওখানে মশা টশা হচ্ছিল, মশাটা বন্ধ হয়ে গেল। আরে মশাটা বন্ধ হলো কোথায়? মশাটা এরকম করে বন্ধ হলো না, কারণ তুমি অ্যাকচুয়ালি জল যাওয়ার পথটা বন্ধ করে দিয়েছো। এবার নদীতে যাতে কোনো রকম নোংরা জল না যায়, তার জন্য ওয়াটার পিউরিফাই করার জন্য সিস্টেম তৈরি করা হয়েছে, যে বেশ কিছু রাজ্যে আমাদের অনেক দিন ধরে দেশে শুরু হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। যেমন ধরো, তুমি দুরকমভাবে জলটাকে সেগ্রিগেট করো। একটা জল হবে সেটা হচ্ছে তোমার মাঠে দেওয়ার জন্য, জলে দেওয়ার জন্য, গাছপালায় দেওয়ার জন্য, এসব আর কি। আর একটা পরিষ্কার জল হবে যেটা খাবার জল হবে। তো ওয়াটার পিউরিফিকেশন এবং ড্রেনেজ সিস্টেমে না যায়, যাতে মানে নদীতে যাতে না যায়, তার জন্য একটা সিস্টেম তৈরি হয়ে আছে, অলরেডি শুরু হয়ে গেছে বহু বছর ধরে দেশে। এবার এগুলো নিয়ে কেউ কাজ করেনি। আনফর্চুনেটলি কোনো মন্ত্রণালয়তে এরা যে বলেন না যে মোদিজি সারাক্ষণ সারাদিন এত কথা বলেন, এই করেছি ওই করেছি। আরে ভাই, আমরাও চাই তোমরাও বলো প্লিজ। আমি ফিরিস্তিটা শুনতে চাই যে তুমি কি করেছো। আমি রাজনীতি থাকি না থাকি ভাই, আমি রূপা গাঙ্গুলি বলছি না, যে কোনো একটা লোকের কথা বলছি। রাজনীতিতে আপনি থাকুন কি না থাকুন,
যে কোনো মানুষের জানবার অধিকার আছে যে আপনি কি কি করেছেন, আপনাকে ভোট দিয়ে জিতে আনা হচ্ছে, তো সেটা একটা ফিরিস্তি দিন না। আমি সাজেশন দিচ্ছি একটা, সরকারের তরফ থেকে প্রতিদিন বসে সব মন্ত্রণালয়ের তরফ থেকে একটা রিপোর্ট নেওয়া হোক। রিপোর্ট নিয়ে ডেইলি কোন মন্ত্রণালয় থেকে কি কি কাজ করা হয়েছে এরকম একটা, কতজনকে কত, তার ডিটেল দিয়ে উইথ দ্য লিঙ্ক, খুঁজতে গেলে কোথায় খুঁজবো, কোন অ্যাকচুয়ালি ওয়েবসাইটটা কাজ করছে আমরাও চেক করতে পারবো, বুঝতেও পারবো। সেরকমভাবে যদি এটা করা যায়, কেন আমাদের রাজ্য সরকারের অর্ধেক ওয়েবসাইটই কাজ করে না। তুমি যদি বিপিএল কার্ডের জন্য করতে চাও না, কারোর জন্য তুমি করে দিতে চাও, তুমি দেখবে সাইটটা খানিকের উপর বন্ধ হয়ে যায়, কাজ করে না আর কি। কারণ ওটা তো ওই পাড়া লোকাল লোকটা স্ট্যাম্পটা না মেরে দিলে তখন তো তাকে দেওয়া যাবে না, এরকম একটা ব্যাপার আছে। তো আমি চাই না ফিরিস্তি দিক, তবে কাজগুলো করবো না, তো করেন না, তো করেননি, তো সেই জন্যই তো এরকম জঞ্জালের পর জঞ্জাল, লোকে ইলেকট্রিকিউটেড হয়ে মরবে। এবার তোমার কদিন ধরে সিএসসি তার চুরি করবে, তো রোজ তার খুলে, তো পুজো এসে গেছে, এমনিতেই তো তার চুরি, কোনো গল্প শেষ নেই, তার মধ্যে তো ছুটি, মানুষ কাজ করে কখন পশ্চিম। দিদি আর একটা বিষয়ে যাবো, যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে ইউপিতে যে ঘটনা ঘটেছে, কৃষকরা মারা গেছে, এটা খুবই মর্মান্তিক ঘটনা। এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ওটা রামরাজ্য নয়, যোগীর ওটা অত্যাচার করার একটা রাজ্য, অত্যাচারী রাজত্ব। আর কিছু বলেননি, শুধু এটুকু? বাহ, দারুণ ব্যাপার। আমি যতদূর জানি যোগী আদিত্যনাথজির কাজকর্ম যা আমি দেখেছি, মানে যেটুকু আমি যেহেতু কাশি টাশি যাই, তারপর আমার অনেক ইউপি লোকের সঙ্গে যোগাযোগ আছে, আমি নিজেও গেছি, তো এই রাজ্যটার সম্বন্ধে একটা মুশকিল ছিল। মুশকিলটা হচ্ছে এই রাজ্যটা বহু বছর ধরে একটা একটু জাতের ডিভিশন নিয়ে একটা গণ্ডগোল ছিল, এবং ওখানে অখিলেশরা বা আরও যারা আছেন, মায়াবতীরা আরও যারা আছেন, তারা একটু ওই জাতের ভাগের রাজনীতি এসব অনেক করেছে আর কি, অনেক বছর ধরে। এই ওকেই ভোট দেবে, সে তাকেই ভোট দেবে, এটা একটা ব্যাপার। তো এই করতে করতে কি হয়েছে, মোদিজির একটা 5 তারিখ গত কদিন আগে একটা প্রোগ্রাম ছিল ইউপিতে, সেটা যদি শোনো তাহলে বুঝতে পারবে যে কিভাবে ওখানে ইউপি সরকারের কাজ হয়েছে। এটা হচ্ছে ইউপি সরকার কি করেছে না করেছে তার সম্বন্ধে বললাম, এবং ইউপির একটা স্ট্র্যাটেজিক, সেটা পলিটিক্যাল কারণেই রাখা হয়, যেভাবে এখানেও পলিটিক্যাল কারণেই পশ্চিমবঙ্গকে একটুখানি আনরেস্ট রাখার একটা অভ্যেস বহু বছর ধরে আছে, তা আনরেস্ট রাখা, তো সেটা ওখানেও এভাবেই ছিল। আর সাধারণ লোকে তুমি যখনই জানবে, যে তুমি জানো যে একটা মানে 500 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে তুমি নিয়ে যেতে পারো একটা আন্দোলনে, এবং তাকে খাবার দাবার সব দেওয়াটা হলো, প্রোভাইড করা হলো। আমরা ফার্মার আন্দোলন অনেক মাস ধরে, মানে বছর পেরিয়ে গেল আর কি, গড়িয়ে বেরিয়ে গেল, সেই থেকে দেখছি। এবার সমস্ত ফার্মার নেতাদের সঙ্গে মিটিংয়েরও কোনো অভাব হয়নি। মানে আমি এই কালমিনেশনটা আসার চেষ্টা করছি যে কেন আমি ফার্মার সম্বন্ধে বলছি। এবার যারা কেশব মহারাজির এখন একটা প্রোগ্রাম ছিল ডেপুটি সিএমের, এবং সেখানে আমাদের যে হোম মিনিস্টার MOS, তাদের বোধহয় কারো একজনের ফ্যামিলির মেম্বারদের কারো একজনের চেলে বোধহয় তাদের যাওয়ার কথাটা, তা অনেক লোকজনই যাওয়ার কথা, অবভিয়াসলি ইউপিতে প্রোগ্রাম। এবার সেখানে আরেকটা দল আন্দোলন করছে, দুটোই কিন্তু একদম স্বাভাবিক, আন্দোলন করাটা স্বাভাবিক, তার অধিকার আছে, পূর্ণ অধিকার আছে, এবং যে যেতে চাইছে তারও যাওয়ার একটা প্রয়োজন আছে। তো আন্দোলনটা কত দূর অবধি, কতক্ষণ অবধি, এবং কিভাবে তাদের পথরোধ করা আছে, কতক্ষণ ধরে তাদেরকে আটকে রাখা হয়েছে, কি ঘটনা ঘটেছে, এই পুরোটা জানবার জন্য, বুঝবার জন্য আমরা দিনের পর দিন হাইওয়ে আটকে রেখেছি। গডকারিজির একটা কমেন্ট এসেছিল রাজ্যসভা, মানে রাজ্যসভা লোকসভা কোনো একটা জায়গায়, উনি একটা বলেছিলেন যে কত হাজার কোটি টাকা মানে লস হয়েছে দেশের এই ফার্মার আন্দোলনের জন্য এবং রোড ব্লকের জন্য।
হাইওয়ে ব্লক করে রেখেছিল মাসের পর মাস। তবে শাহিনবাগ আন্দোলন আমরা দেখেছি, মার দাঙ্গা দেখেছি, মানুষ মারা দেখেছি, কি দেখিনি আমরা, কত রকমের লোক এসে আন্দোলন করেছে। কিন্তু যারা আন্দোলন করছে এবং যারা আন্দোলনে ফান্ডিং করছে তাদেরকে যত চেপে ধরা হচ্ছে, যত বের করা হচ্ছে যে কারা অ্যাকচুয়ালি আন্দোলনের ফান্ডিংটা করছে। এত বছর ধরে আন্দোলন চলেছে, আন্দোলনের ফান্ডিং তো চলছে, তাই তো? তো ফান্ডিংটা কিভাবে হচ্ছে এই কৃষকদের পক্ষে এতটা সম্ভব যে 1.5 বছর হলো আন্দোলন চালিয়ে যাচ্ছে? সম্ভব এই অর্গানাইজ করে? তাহলে এই অর্গানাইজড কৃষক কারা? একটা তো অর্গানাইজড টিম অফ কৃষক আছে, অ্যান্ড দ্য মানিড পিপল। তাদের জন্য তো বিলটা নয়, বিলটা তো তাদের বিরুদ্ধে বিলটা। অবশ্যই যে অর্গানাইজড কি কৃষক আছে, যারা এই যে রবার্ট বাড্রা টাইপের লোকেরা, প্রিয়াঙ্কা, ওদের ফ্যামিলি সব লোক প্রচুর মানে একর্স অ্যান্ড একর্স অফ ল্যান্ড নিয়ে নিয়েছে জমি মানে আগে যেটা হতো অ্যাকচুয়ালি, ধরো তুমি জানো একটা বড় হাইওয়ে হবে, একটা বড় প্রজেক্ট হবে এখান দিয়ে, তো পাশের জমিগুলো ধার ধার করে কিনে নেয়। এবার কিনে নিলে যেই সরকারের টাকা হবে, নিজেদেরই সরকার ছিল, নিজেরা টিপ অফ করে দিত, জানিয়ে দিত যে দাই ভাই এখানে একটা বড় হাইওয়ে চলেছে। এবার পাশের যে কটা লাইন দিয়ে মানে মানে লম্বা রাস্তার পাশে লাইন জমি চাষিদের থেকে কিনে নেওয়ার পরে সে যেই হাইওয়ে হবে তখন ডাবল ট্রিপল দামে আমি কিনতে পারবো সরকার থেকে। এইসব পদ্ধতিগুলো বহু বছর ধরে দেশে চলেছে। তো সেই জন্য এরা আর আদার কার্ড অন্যান্য কারণেও কৃষককে আমি টাকা ধার দেবো, তুই আমার পায়ের তলায় থাক, আমি যা বলবো তাই তোকে করতে হবে, তুই যা কিনবি মানে যা উৎপাদন করবি তা আমাকে ছাড়া কাউকে বিক্রি করতে পারবি না, কারণ আমি রাজ্যে নেতা হয়ে থাকবো, মানে আমার সরকার হয়ে থাকবে, যা কংগ্রেসের এত বছর ধরে ছিল। এবার আমি আমার রাজ্যের এপিএমসি অ্যাক্ট অনুযায়ী আমি ওখানে গিয়ে মান্ডিতে গিয়ে আমি কৃষকের কাছে জিনিসটা বেচবো, তাতে আমি যত ইচ্ছা দাম দেবো না দেবো বাকি সেটাও রেটটাও নিজেরা মতন ফিক্স করব। তো মানে এই যে সিস্টেমটা এতদিন ধরে চলছে, এটা তো এই ফার্ম বিলটা পুরো ঘেঁটে দিল। ফার্মার বিলটা যেহেতু পুরোটা ঘেঁটে দিয়েছে, এবার একটা গ্রুপ অফ পিপল এই আন্দোলনটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। এই পুরো এক্সপ্লেনেশনটার মধ্যে আমি কোথাও জাস্টিফাই করার চেষ্টা করলাম না যে এই ঘটনাটা ঠিক হচ্ছে, ঘটনাটা ঠিক হয়নি। এবার আমার যোগী সরকারের উপরে আস্থা আছে, বিশ্বাস আছে, এবং আমার হোম মিনিস্টার দেশের, তার উপরে বিশ্বাস আছে, আমার দেশের প্রধানমন্ত্রীর উপর বিশ্বাস আছে। আমি জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা অন্যায় সহ্য করে না। তো মুখ্যমন্ত্রী বলছেন ওটা রাম রাজ্য নয়, অত্যাচার রাজ্য, একদম। এবং 5 সদস্যের টিম পাঠানো হয়েছে ওখানে। আরে বাবা, নিজের রাজ্যে নিজে রেপ হচ্ছে, মহিলারা তো একটা টিম পাঠায় না। আমি এত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তর দিতে পারবো না। বাজে কথা বলেন উনি। হোয়াট? নিজের রাজ্যে যেভাবে দুর্ঘটনা ঘটছে সেখানে তো ওনার টিম যায় না, তো কি বলবেন ওনাকে? ওনার কথা নিয়ে আমি একেবারে ইন্টারেস্টেড নই। আমার প্রশ্ন হচ্ছে, এই যে যোগী সরকার থেকে জানানো হয়েছে এসআইটি গঠন করা হয়েছে, এবং সেখানে এরা যাদের যা এনকোয়ারি হবে সব হবে, এবং যে উনি তো পরিষ্কার বলে দিয়েছে যে অন্যায় করবে কোনো প্রেশারে আমি কাজ করি না। উনি তো মানে আমি যা হিন্দিতে শুনলাম উনি তার মানেটা তাই দাঁড়ায়, আমি কোনো প্রেশারে কাজ করি না, যা ন্যায় হবে তাই করা হবে, অন্যায়কে যে অন্যায় করেছে তাকে সাজা পেতে হবে। তো এবার কতদিন মানে কতটা প্ল্যানিং, মানে আমরা দেখতে পাচ্ছি দুটো লোকের সম্বন্ধে, বিকজ একজন এমওএস তার ছেলে তার সঙ্গে ইনভলভ বলে। তো ঘটনাটার মধ্যে পুরো বিশাল ঘটনাটা পুরোটার মধ্যেই অনেকগুলো দুর্ঘটনা ঘটে গেছে। প্রথমে, এবার তুমি বলতে পারো, কেউ বলতে পারে আমাকে, প্রথমে ওরা গাড়ি ধাক্কা মেরেছে। আরে প্রথমে আমরা গাড়ি ধাক্কা মেরেছি এটা আমি জানতে পেরেছি, তুমি জানতে পেরেছো। সিট গঠন করা হয়েছে, আমরা জানতে হবে, পুরোটা তদন্ত করতে হবে কি বিষয়টা কি হয়েছিল এক্স্যাক্টলি, এবং কোন হুড়োহুড়িতে কোন সময় কে গাড়িতে অ্যাকচুয়ালি হুড়ুম তাল করে এরকম একটা জিনিস করেছে যে গাড়ির উপর চালিয়ে দিয়ে, তারপর কোন লোকরা প্ল্যান করে ওইগুলো মানুষগুলোকে মাথায় লাঠি মেরে এবার এত লাঠি সোটা নিয়ে কারা আন্দোলনটা করছিল। অবশ্যই তো কৃষক লাঠি নিয়ে আন্দোলন করছিল আর কি, মানে কি প্ল্যান ছিল ওটা, কি এক্স্যাক্টলি
কেশবরে যে প্রোগ্রাম হবে ওখানে ওর সব বড় প্রোগ্রাম হবে, তা সেটাকে আমরা কতটা মাইলেজ নেওয়ার জন্য রাজনীতি করবো? দেখুন, এটা ওদের অধিকারের মধ্যে পড়ে। মাইলেজ নেওয়া জন্য তারা গিয়ে রাজনীতি করে আসছে, এটা অধিকারের মধ্যে পড়ে। একটু মুখ দেখাতে ওরা যেতে পারে, এর মধ্যে কোনো অন্যায় নেই, ঠিক আছে, যাক যাক। কিন্তু আমার অনুরোধ হচ্ছে যে আপনি যান, আপনারা যান, মাইলেজ নিচ্ছেন নিন। আপনাদের যেমন এটা অধিকারের মধ্যে পড়ে, তেমন যোগীবাবুর অধিকারের মধ্যে পড়ে যে আমি আসতে দেবো না। সেটা উনি ল অ্যান্ড অর্ডার মেনটেন করার দায়িত্ব ওনার, তো উনিও বলতে পারে যে আমি আসতে দেবো না। তো যে যার অধিকারের মধ্যেই কাজটা করুন, কিন্তু উস্কানিটা দেবেন না। মানে উস্কানি দিয়ে কোনো কৃষকের ভালো আপনি করছেন না। এই এক বছর হয়ে গেল প্রায়, মোটামুটি সাসপেন্ডেড রয়েছে। এখনও সব রাজ্য ম্যান্ডেটরিলি ইমপ্লিমেন্ট করেননি, কিন্তু অনেক রাজ্য আগে থেকে এরকম জিনিস চলছে। তো দেবেন্দ্র রেড্ডির রাজ্য যেটা ছিল মহারাষ্ট্রে, এরকমই টাইপের অনেক দিন ধরে চলছে। ব্যাঙ্গালোরেও এসব চলছে। তো যে কোনো কৃষকই অন্য লোককে বিক্রি করতে পারে তার নিজের জিনিস। তো এটা কত কোটি টাকা কৃষকদের লস হয়ে যাচ্ছে, কৃষকদের লস হয়ে যাচ্ছে, ইনভেস্টমেন্ট লস হয়ে যাচ্ছে। যারা স্মল স্কেল ইন্ডাস্ট্রি নিয়ে ছোটো 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 ভেবেছিল প্রোগ্রাম বানাবে, সরকারের টাকা অ্যাভেলেবেল আছে, এমএসএমইর তরফ থেকে বিশাল টাকা অ্যাভেলেবেল আছে, করবে কি? মানে আমরা এখানে যেটা করছি মানে ভারতবর্ষে, এবং মোদিকে বিরোধ করতে গিয়ে পশ্চিমবঙ্গে তো করছি বিশেষ করে, সেটা যে আমরা দেশের গ্রোথটাকে না স্টান্ট করে দেওয়ার চেষ্টা করছি। দেশের সম্মান যদি কারোর, কোনো রাজনৈতিক মানুষের বা সাধারণ মানুষের কাছে দেশের সম্মানটা, দেশ কোথায় এগোবে, কি করে ভালো হবে, সেটা নিয়ে যদি এত বেশি মানে এত তাদের রাগ থাকে, বিকজ মোদির হাত দিয়ে হচ্ছে তাই, তাহলে অ্যাকচুয়ালি তারা দেশের ভালোটা চায় না, দেশের ভালোটা চায় না। তো সেটা খুব দুঃখের। রূপাদি, হাইকোর্ট কিন্তু রায় দিয়েছেন যে করোনা এখনো আমাদের মধ্যে থেকে যায়নি, এবং গত বছর যা যা বিধিনিষেধ ছিল সবগুলোই থাকবে, এবং পুজো মণ্ডপে দর্শনার্থী সেইভাবে ঢুকতে পারবে না, ভিড় করতে পারবে না, সমস্ত গাইডলাইন ফলো করতে হবে। কিন্তু আজকে তৃতীয়া আমরা দেখেছি ইতিমধ্যেই যেভাবে মানুষের ঢল, প্রশাসনের তরফ থেকেও সেইভাবে আটকানো হচ্ছে না। বিভিন্ন মানে নামকরা পুজোয় যেভাবে ঢল নামছে, করোনা কিন্তু এখনো আমাদের জীবনে। কি বলবেন? কোথাও কি হাইকোর্টের রায়কে উপেক্ষা করা হচ্ছে? হ্যাঁ, একটু তো হচ্ছে। আসলে সাধারণ মানুষ আনন্দে উচ্ছ্বাসে হয়তো রিস্ক ফ্যাক্টরটা ভুলে যাচ্ছে। আসলে দেখো, ইলেকশনের সময় না একটা বড় টিম ছিল মোদিজিকে দোষ দেওয়ার জন্য, এবং তখন ইলেকশন কমিশনকে, মেইন ইলেকশন যখন হলো তখন ইলেকশন কমিশনকে দোষ দেওয়ার জন্য একটা সিপিএম, কংগ্রেস, টিএমসি সবাই মিলে একটা বড় আন্দোলন চালিয়েছিল, যাতে সেন্ট্রাল ইলেকশন, ন্যাশনাল ইলেকশন কমিশন এবং মোদিজিকে দোষ দেওয়া যায়, অমিত শাহজিকে দোষ দেওয়া যায়, নাড্ডাজিকে দোষ দেওয়া যায়। তো সেই জন্য অনেক করোনা বলে অনেক হল্লা হয়েছে। এবার এই ইলেকশনটা যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ইলেকশন, তো সেই জন্য সেখানে আর কারোর মুখে কথা ফোটবার সাহসে নেই, পশ্চিমবঙ্গে কেউ বলতেই পারবে না। পশ্চিমবঙ্গে টুটি চিপে রেখে ধরেছে এখানে, টুটিরা, মানে তুই জিপটা বার করলে তবে ভাবি যাচ্ছে আমি এবার হাতটা ছাড়াবো কী করে, হাতটা আমি ছাড়াবো, পালাবো কী করে, এরকম অবস্থা হচ্ছে। তো মানুষ সচেতনতা নিজেদের রাখতে হবে। মাস্ক পরে মাঝে মাঝে কষ্ট হয় ঠিকই, কিন্তু যখনই ভিড়ে যাচ্ছি তখনই মাস্কটা খুলে মানে পরে ফেলা, এবং যখন নিজেদের মধ্যে নিজেরা ধরো 4-5 জন আছি, এটা গাড়ির মধ্যে আছি, বা নিজেরা 5-6 জন পরিবারের লোকেরা আছি, তখন একটু মাস্কটাকে নামিয়ে একটু নিঃশ্বাসটা নিয়ে নেওয়া, ঠিক থাকা। আবার যেই ভিড়ের মধ্যে ঢুকবো তখন মাস্ক পরে নেওয়া, এগুলো যদি মানুষ একটু খেয়াল রাখে তাহলে, তবে একটা ঠিক যে মোদী সরকার মানে কেন্দ্র সরকার থেকে একটা ভালো ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গে মানে কথায় পশ্চিমবঙ্গ সমস্ত রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে যে রাজ্যের তরফ থেকে করোনার কারণে যত মৃত্যু হবে
তাদের কম্পেনসেশনটা রাজ্য পে করবে। এবার আই জাস্ট হোপ যে ডেঙ্গুর মতন আবার করোনা ডেথ আগেও যেরকম লুকোনো হয়েছিল, এই টাকাটা যাতে দিতে না হয়, সেটা বাঁচানোর চক্করে আবার করোনার ডেথের অঙ্কটাও ল্যাপাপোতা করে দেওয়া হবে। তো তার একটা বড় চান্স আছে। এটা আমি মানুষকেই বলতে চাই আপনাদের মাধ্যমে যে দেখুন, সরকারের মতন কেউ কিছু ভালো চেষ্টা করে, কেউ কিছু খারাপ চেষ্টা করে, কেউ একটু ভালো পারে, কেউ অনেকটা ভালো পারে। রাজনীতি ভুলে যদি এই কথাটা বলি যে আফটারঅল মানে জানতো নিজে, অবশ্যই নিজেকে সচেতন হতে হবে। নিজেকে সচেতন যদি একটু রাখি এবং কেয়ারফুল থাকলে আমার মনে হয় করোনাটা আমাদের যুদ্ধ করা দরকার। করোনা জয় আজকে আমাদের দেশটাকে এমন জায়গায় নিয়ে গেছে যে বিদেশে ইউকে বলো বা আমেরিকা বলো, আজকে আমাদের যেতে গেলে আর জাস্ট পাসপোর্টের সঙ্গে কোভিডের সার্টিফিকেটটা অ্যাড করে নেওয়া যাচ্ছে এবং তোমাকে আর কোয়ারেন্টাইনে যেতে হচ্ছে না। ইন্ডিয়ার যে এই মান সম্মানটা, যে ভারত থেকে এসেছে না, আপনার কোয়ারেন্টাইন করতে হবে না, এইটা যদি কারোর গর্ব না হয়, তাহলে সেই কিসের ভারতবাসী? আমি রাজনীতি করতে ভারতীয় জনতা পার্টির থেকে ভারতটাকে আলাদা করতে পারতে হবে। তুমি অন্য রাজনীতিতে বিশ্বাস করো ভাই, কোনো অসুবিধা নেই, কিন্তু ভারতীয় জনতা পার্টি মানেই ভারত নয়। ভারত তোমার দেশ, আর ভারতীয় জনতা পার্টি হচ্ছে সেটা দেশটা এখন চালাচ্ছে এবং আগামীতেও আরও চালাবে। রূপাদি এক্ষুনি বললেন যে ভবানীপুরের নির্বাচন ব্যক্তিগত নির্বাচন, আপনি বললেন এই ভবানীপুরের নির্বাচনের বিশাল মাত্রায় জয়লাভ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে কিন্তু ববি হাকিম বলেছেন যে নন্দীগ্রামের জবাব দেওয়া হলো, শুভেন্দুর মুখে থাপ্পড় মারা হলো, কি বলবেন? একবার হেরে গিয়ে আরেকবার জিতে গেলে কি সেটা জবাব দেওয়া হয় নাকি? ক্লাসে আমি 8-এ ফেল করেছিলাম, তারপর আবার পরের বার পরীক্ষা দিয়ে আবার 9-এ উঠে পড়েছি, ব্যাপারটা এরকম হলো আর কি। কি একটা হেরে যাওয়া তো হেরে যাওয়াই, পরে আবার জবাবের কি আছে? আর তাছাড়া যদি এতগুলো লোক মিলে নিজের কনস্টিটিউয়েন্সিতে যদি তার পুরো নেতা মন্ত্রীদের ইলেকশনের দিন 144 থাকা সত্ত্বেও ইলেকশনের দিন যদি সমস্ত নেতা মন্ত্রীদের দলে দলে নিয়ে বেরিয়ে ভোটটা করানো করতে হয়, তাহলে এটাতে যদি কেউ লুকিয়ে আঁচলে তলা দিয়ে তোকে প্রাইজটা দিয়ে দিল, এতে যদি কেউ খুশি হয়, এটা হচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ড কেনা, পয়সা দিয়ে ন্যাশনাল অ্যাওয়ার্ড কেনা, এতে যদি কেউ খুশি হতে পারে, তার ভাই ক্ষমা তার খুশি সম্বন্ধে, তার মান সম্মান বোধ সম্বন্ধে একটা বড় প্রশ্ন চিহ্ন উঠে আসে। তার ব্যক্তিগত আত্মসম্মান বোধটা কোথায়? সে মানুষটা এভাবে জিততে হয়, পাওয়ারে থাকবে বলে কয়লা ঘটালা মাটালার পয়সা আরো কটা বানানোর বাকি আছে, তাই আর কি। রূপাদি 4টে কেন্দ্রে কিন্তু আবার বাইপোল হবে ঘোষণা করা হয়েছে, কতটা আশাবাদী? কারণ বিধানসভার ফলাফল দেখলাম, ভবানীপুরের ফলাফল দেখলাম, বিজেপি কতটা সাংগঠনিকভাবে নিজেকে গোছাচ্ছে এবং কতটা আশাবাদী? কারণ অলরেডি প্রার্থীও ঘোষণা হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, দেখলাম। আমি কালকে তো ছিলাম না, জয়পুরে গেছিলাম, সেজন্য আমি দেখেছি। প্রশ্ন হচ্ছে যে 2টো সিট আমাদের জেতা ছিল, 2টো সিট তো আমাদের হারাই ছিল। তো জেতা সিটগুলো আমরা ডেফিনেটলি দাঁতে দাঁত চেপে লড়ে যাব এবং আমার বিশ্বাস মানুষ সেখানে বিজেপিকে দেখেই ভোট দিয়েছিল এবং আমার বিশ্বাস যে জেতা এমএলএরা আজকে টিএমসি ছেড়ে চলে গেছে, তারাও কিন্তু বলবো যে বিজেপির ভোটেই জিতেছিল। তো এবার বাই ইলেকশনের খাতিরে যেটা ভবানীপুরে হয়েছে সেটা অন্য জায়গায় না হওয়ারও চান্স আছে, বিকজ ভবানীপুরে মানুষরা জানেন যে এটা শহরের মধ্যে দাঁড়িয়ে আমরা এখানে যদি ভোট দিতে বেরোই তাহলে উই আর অ্যাজ ইট ইজ আইডেন্টিফাইড, এই বাড়িটা বিজেপির বাড়ি। বেরোলে কালকে আমার পাত্তা কাটা, আমার ব্যবসা পাতি সব ধ্বংস, দোকানটা ভেঙে মেরে তুলে দেবে। বাবার কোম্পানিটার মধ্যে এসে একটা টেবিল চাপড়ায় বসে একটা ডিল শুরু হবে।
তো সেই ভয়ে অনেকটা রিয়াকশন হয়েছে। আশা থাকা আর তার সঙ্গে সঙ্গে প্রচেষ্টা দুটোই পূর্ণমাত্রায় আছে বিজেপির, থাকবে। ভবানীপুর আমরা প্রচুর ফাইট দিয়েছি এবং মানুষের সঙ্গে মানুষ সেটা দেখেছে। মানুষও মানে যে পশ্চিমবঙ্গে বাই ইলেকশনে কী অবস্থা হয়, কিন্তু ওই দুটো সিট, একটা নিষেধের সিটটা তো খুবই কঠিন ও খুবই কষ্ট করেই জিতেছে এবং তারপর ওখানে অনেক কাণ্ডও ঘটেছিল। তো আমাদের লড়াই তো থাকবে, আশা করব মানুষ একটা সুযোগ দেবে। একদম শেষ প্রশ্ন, পুজো শুরু, দেখতেই পাচ্ছি ক্লাবগুলোকে ইতিমধ্যেই 50,000 টাকা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন জায়গায় তিনি নিজেও যাচ্ছেন উদ্বোধন করতে। এই পুজো নিয়েই বলবো যে ভারতীয় জনতা পার্টি পুজো নিয়ে কি ভাবছে এবছর, কারণ আগের বছর পুজো হয়েছিল ইজেডসিসিতে, এবারে কি করছে পুজো নিয়ে? আমি যতদূর জানি একটা পুজো হচ্ছে ইজেডসিসিতে। আমি জেনারেলি উদ্বোধনে খুব একটা যাই না, তার একটা ব্যক্তিগত কারণ আছে। পুজোয় যা গেলেও আমি একদম চুপচাপ, অনেক রাতে কত একটু ঘুরতে গেলাম, তাও নিজেদের 4-5 জন বন্ধু বান্ধব মিলে হয়তো একটু দূর দূর থেকে জাস্ট একটু লং ড্রাইভ, একটু দেখে আসা, যেটুকু দেখতে পাই। উদ্বোধনে আমি আমার ভালো লাগে না পুজো উদ্বোধন করতে। আমার কেন জানি মনে হয় যে কোনো নেতা বা কোনো অভিনেতা পুজো উদ্বোধন করার যোগ্যতা অর্জন করে না। এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। আমি কাউকে ছোট বড় করি না, করতে চাই না আমার বক্তব্য দিয়ে। আমি বিশ্বাস করি পুজোর উদ্বোধন একদম মানে ঠাকুরমশাই পুরোহিত করবেন, যার হাত দিয়ে প্রাণ প্রতিষ্ঠা হবে। ওই পাশে দাঁড়িয়ে ছবি তোলা পুজোর উদ্বোধনে আমি একদম ভালোবাসি না, আমার একদম ভালো লাগে না। আমি কোনো দিনও করিনি। মানে কত মানে ভার্চুয়াল কত লক্ষ কোটি টাকা লস করেছি কোনো হিসেব নেই। অনেক বছর ধরে, 30 বছর ধরে, which was always a virtual loss, but I never bothered me. আমার কোনো দিন মনে হয়নি যেগুলো আমাকে করতে হবে। আমি মা কালীকে বলেছি বহুবার, যেমন বাঁচিয়ে রেখেছো তেমন বেঁচে থাকবো। পুজোয় কি প্ল্যান? একদম শেষ প্রশ্ন। দেখি যদি গাছে জবা দেয় তাহলে জবা দেব, নীলকণ্ঠ ফুল দেয় তাহলে শিবের পায়ে দেব। বাকি আমি পুজোতে অতটা আজকাল আর কিছু কেনাকাটা, বেরোনো, কোনো কিছুর প্রয়োজনীয়তা আর বোধ করি না। কেন জানি না, পুজোর সময়টা বহু বছর ধরেই হয়েছে আমার এই সব সময়গুলো অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে মানে বাড়িটা একটু ফাঁকা থাকে, ফোন টোনগুলো কম থাকে, লোকে একটু ব্যস্ত থাকে আনন্দতে। তো আমার একটা মানে পুরনো কাজ একটু ব্যাকলগ শেষ করার একটা সময় আর কি। সো একটু ফোন টোনগুলো আনডিস্টার্ব থাকে, বন্ধ রাখা যায়, সবাই তো খুশিতে থাকে। সো দ্যাটস দ্য টাইম when I can finish ব্যাকলগ শেষ করি আর কি। অসংখ্য ধন্যবাদ রূপাদি, এত ব্যস্ততার মধ্যে সময় দিলেন। পুজোর প্ল্যানিংও শুনলাম, রাজনীতির আলোচনা হলো। অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন। নমস্কার। নমস্কার। বেনারসির 3 অধ্যায়, রাজঘরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, সাহা টেক্সটাইল।